জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম যে অধিবেশন, সে অধিবেশনের কাভার করছেন নিউ ইয়র্কে আছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাবিব, আমাদেরকে জানাবেন ২৪শে সেপ্টেম্বর তো অধিবেশন শুরু হচ্ছে, সেই হিসেবে বিশ্ব নেতাদের উপস্থিত হয়ে যাওয়ার কথা। এখন পর্যন্ত কে কে উপস্থিত হয়েছেন একটু ধারণা দিয়ে দেবেন। একই সঙ্গে আমাদের দেশে যে প্রতিনিধি দলটা গিয়েছে সেখানে সূচি নিয়েও আমাদেরকে জানাবেন কি কি কর্মসূচি রয়েছে। রাকিব, আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি নতুন অধ্যায় বলা চলে, কারণ প্রতিবার বাংলাদেশ থেকে যারা এখানে যুক্ত হয়েছেন এই অধিবেশনেতে, সেখানে নির্বাচিত সরকার যারা রয়েছিলেন তারা কিন্তু যুক্ত হয়েছেন। এবার প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন, বাংলাদেশের রাজনীতি অনেকটা ভিন্ন। সেক্ষেত্রে আপনি জানেন যে প্রায় ১৬ বছরের মধ্যে ক্ষমতা থাকার পর আওয়ামী লীগ সরকার পতন হয়েছে এবং শেখ হাসিনাকে গণঅভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। তখন আসলে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে আপনি জানেন যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ক্ষমতা নিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এখানে একটি বড় চ্যালেঞ্জ থাকবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা বিশ্ব নেতা যারা রয়েছেন তারা আসলে কিভাবে গ্রহণ করেন, এটি একটি বড় বিষয়। সেটি গ্রহণ করার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই নানা বিষয়গুলো তুলে ধরতে হবে যে আসলে বাংলাদেশের কোন পরিস্থিতিতে তারা এই ক্ষমতাটি নিয়েছেন এবং সামনের সময় তারা কি করতে যাচ্ছেন। গণতন্ত্র রক্ষা এবং মানবাধিকার রক্ষা সহ বাংলাদেশের অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কেমনে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়গুলো অবশ্যই সেখানে তুলে ধরতে হবে। সবচেয়ে মূল কথা হলো যে তাদের যে গ্রহণযোগ্যতা বিশ্ববাসীর কাছে বা বিশ্ব নেতাদের কাছে, সেই বিষয়টিকে একেবারে স্পষ্ট করতে হবে যে কিভাবে তারা এই বাংলাদেশে তারা বর্তমানে ক্ষমতা পরিচালনা করছেন, এটি সবচেয়ে বড় বিষয়। পাশাপাশি আপনি জানেন যে অর্থনৈতিক বিষয় রয়েছে, সারা বিশ্বেই যখন অর্থনৈতিক সংকট চলছে, সেই অর্থনৈতিক সংকট থেকে বাংলাদেশ কিভাবে উত্তরণ হতে পারে সেই বিষয়টি অবশ্যই যিনি এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তিনি এখানে যুক্ত হবেন, সেক্ষেত্রে তিনি বাংলাদেশের পক্ষে কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হবে। এছাড়া আপনি যদি জানেন যে বড় একটি আশার কথা ছিল, সেটি হলো যে ভারতের সাথে বাংলাদেশের যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটি আপাতত যে হচ্ছে না, সেটি আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রতিবেদন দেখলাম। তারপরও যেহেতু সময় শেষ হয়ে যায়নি, কাজেই সেটি কিন্তু আমরা অপেক্ষা করতে পারি যে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকটি হবে কিনা। পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে যে আপনি জানেন যে এখানে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রথমবারের মতো এখানে যুক্ত হচ্ছেন এবং একটি ভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি এখানে যুক্ত হচ্ছেন, সেক্ষেত্রে এখানে আমরা যদি জানি যে তিনি যেদিন এখানে আসবেন সেদিন এখানে বিভিন্ন রাজনৈতিক দল এখানে অবস্থান করবেন এবং এক পক্ষ তাকে তার বিরুদ্ধে অবস্থান করবে এবং আরেক পক্ষ তাকে সংবর্ধনা জানানোর জন্য অবস্থান করবেন। এরকম প্রতি বছরই আসলে এরকম হয়ে থাকে যখন রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা এখানে আসেন। সেক্ষেত্রে এবারও তার বিপরীত তেমন কিছু হচ্ছে না, কাজে এখানে পক্ষ বিপক্ষের অবস্থান একটি থাকবে রাজনৈতিক প্রেক্ষাপটে। পাশাপাশি আরেকটি বিষয় সেটি হলো যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববাসীর কাছে একেবারেই পরিচিত মুখ, সবার কাছেই তার অনেকের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে আপনি জানেন যে তার হয়তোবা বাংলাদেশের যে চলমান সংকট, সেই সংকট বিশ্ব নেতৃত্বের কাছে তুলে ধরতে খুব বেশি বেগ পেতে হবে না। এটি একটি আসলে সবচেয়ে বড় বিষয়, কারণ তার অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথে যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ক্ষেত্রে হয়তো বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান পরিস্থিতি সেটি হয়তো উতরে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে। এছাড়া আরেকটি বিষয় আলোচনা এখানে প্রতিবারই হয়ে থাকে, সেটি হলো যে আপনি জানেন যে জলবায়ু পরিবর্তনের বিষয়, সেটি একটি বিষয় রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, কারণ উন্নত দেশগুলো যেভাবে কার্বন নিঃসরণ করার কারণে উন্নতশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতি কিভাবে মিটিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। পাশাপাশি আলোচনা হবে রোহিঙ্গা ইস্যুতে। এটি প্রতি বছর, গত বছরও হয়েছিল যে রোহিঙ্গা ইস্যুতে কিভাবে বাংলাদেশ এই সংকট থেকে উঠে আসতে পারে। এবারও সেই রোহিঙ্গা সংকট বিষয় নিয়ে কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা আমরা রয়েছে, যেটি জেনেছি যে তালিকা রয়েছে বিভিন্ন ইস্যুগুলোতে। সেখানে রোহিঙ্গা সংকটে বাংলাদেশ কতটা ভূমিকা রাখবে বা পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের ক্ষেত্রে কতটা সহায়তা করবে, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তুলে ধরবেন এই সম্মেলনে এবং তিনি ভাষণ যেদিন দিবেন সেদিন হয়তো এই বিষয়গুলো তিনি আরো তুলে ধরবেন। পাশাপাশি যে বিষয়গুলো রয়েছে সবচেয়ে বড় বিষয়, সেটি এর আগে যদি বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি কিভাবে বাংলাদেশের এই অবস্থাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে বাংলাদেশকে একটি গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যাবেন, সেটি আসলে এখন দেখবার বিষয়। শুধুমাত্র যে এখানে এসে নয়, বাংলাদেশের 16 কোটি মানুষের কিন্তু এখন সেটি
দেখবার হচ্ছে। কারণ এখন পর্যন্ত আপনি জানেন যে বাংলাদেশে নানাভাবে নানা জায়গায় অস্থিরতা চলছে, এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়েও নানা ধরনের সংকটের মধ্যে রয়েছে। সবকিছু মিলেই আহ, উন্নত দেশগুলো বা বিশ্ব নেতাদের কাছ থেকে কতটুকু সহায়তা পাবে এবং বাংলাদেশের সামনের সময়টা কতটা সুন্দর হবে, সেই বিষয়গুলো আসলে তুলে ধরাই আসলে এবারের মূল লক্ষ্য। আপনি জানেন এই 69তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে। রাকিব, অনেক অনেক গুরুত্বপূর্ণ এজেন্ডা আছে এবং বেশ কিছু আশাবাদের জায়গাও আছে। নিশ্চয়ই পরবর্তীতে হাবিব রহমান আরও বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। আপাতত একটা ধারণা পেয়ে গেলাম। আমাদের সহকর্মী হাবিব রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন কভার করতে এই মুহূর্তে নিউ ইয়র্কে ছিলেন এবং সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।